ইসরায়েলে ফাতাহ এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানের। ইরানে হামলা অব্যাহত, আপোষ নয়, যুদ্ধ শুরুর বার্তা খামেনির। তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই নারাজ একটি দল, মন্তব্য মির্জা ফখরুলের। একটি দলের সাথে কথা বলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন বলছে জামায়াত। নগর ভবনে আজ অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান ইশরাক হোসেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ফাতাহ এক ছোড়ার দাবি করেছে ইরান। পাশাপাশি তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইসরায়েলের। 24 ঘন্টায় 9টি হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনের দাবি, 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে অন্তত 600 জন এবং আহত 1,500-এরও বেশি। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক ব্যক্তি এবং 126 জন নিরাপত্তা কর্মী হিসেবেও দাবি করা হয়েছে। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাত ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। তীব্র ও ভয়াবহ হয়ে উঠছে দুদেশের সংঘাত। জায়নবাদীদের সাথে কোনো সমঝোতা নয়, ইরান কোনো দয়া দেখাবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 6 দিনের অপেক্ষার পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হাইপারসনিক ফাতাহ এক ছোড়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের বহু স্থাপনা। তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করেছে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার। ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়েছিল সেগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। গেল একদিনে 9 বার ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের একাধিক সামরিক স্থাপনায় দফায় দফায় হামলার দাবিও করেছে দেশটি। তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবির পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েনের তথ্য দিয়েছে ইসরায়েল। এদিকে খামেনির অবস্থান জানেন এমন দাবি করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হলেও মার্কিন প্রযুক্তির তুলনায় তা দুর্বল। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েল ও ইরানের বেপরোয়া সংঘাত দুদেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইন। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী হলেও এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সন্তুষ্ট জানিয়ে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে থাকে। এ ব্যাপারে এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক
অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলে এখন একটি দলের গুরুত্ব আছে, নির্বাচনের পর নতুন সরকার আসলে দলটির গুরুত্ব থাকবে না বলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে পছন্দ করছে না বলে মনে করেন তিনি। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলটি নারাজ হয়েছে বলেই মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। জনগণের ভালোবাসা অর্জন করে ভোটে জিততে হবে বলে জানান তিনি। বলেন, আওয়ামী লীগকে কখনোই নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগ মাফিয়া, দখলদার, ডাকাত দল বলে প্রমাণিত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া যাবে না বলে নির্দেশ দেন বিএনপি মহাসচিব। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ, তাদেরকে বাছাই করে দলে নিতে হবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা চলছে। মুলতবি আলোচনায় অংশ নেয় বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গতকাল অনুপস্থিত থাকলেও আজ আলোচনায় অংশ নেয় জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, লন্ডনে একটি নির্দিষ্ট দলের নেতার সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। বৈঠকের পর বিবৃতি দেওয়ার কারণে অনেক দলই বিব্রত। বুধবার সকালে দ্বিতীয় ধাপের সংলাপে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে। এর আগে মঙ্গলবার সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় সবকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রশ্নে নিজেদের যুক্তি তুলে ধরেছেন। তবে কমিশন বারবার বলেছে, নির্বাচন কমিশন স্বাধীন না হলে আওয়ামী লীগ সরকারের মতো ভয়ঙ্কর রূপ নেবে পরবর্তী ক্ষমতাসীনরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এমন অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবিলম্বে দুদক যেন পদক্ষেপ নেয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। এই আন্দোলনের জন্য সরকারকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বেন না তারা। দ্রুত মেয়রের শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি আবারও জানান বিএনপির নেতা। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। জাতীয় বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেট পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য উদাহরণ সৃষ্টি করে যেতে পারল না। এটি হতাশার, নিরাশার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনার আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটে সমাজে সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগ না নিয়ে উল্টো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার।
এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়া হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। এনবিআর যা করবে তা আগে থেকে সেট করা থাকে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চাকরিজীবীদের 10 থেকে 15% বেতন বাড়ানোর উদ্যোগের কড়া সমালোচনা করেন ব্যবসায়ীরা। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এছাড়া পুলিশের সাবেক এই এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এদিকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মিরপুর এলাকায় জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে হাজিরের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকালে গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং জুলাই হত্যা মামলায় সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রিয়ার অ্যাডমিরাল সোহাইল উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা, সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।